আইএলটিএস রাইটিং এর ইন্ট্রোডাকশনে আপনারা যেই কাজটা করেন মানে শুরু করেন এমন ভাবে যে মানে একটা ভাব নেন যে আপনি নিজেই একজন অক্সফোর্ডের ভিসি, অথচ 3 নাম্বার লাইনে গিয়ে টেন্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এমন গণধোলাই শুরু করেন যে এক্সামিনাররা চশমা খুলে চোখ মুছতে বাধ্য হয়। আর যদি বলি আইডিয়া জেনারেশনের কথা, মাথায় তো কোনো লজিক নাই, নাই কোনো পয়েন্টও নাই, একই কথায় ঘুরাই ফিরাই একই কথা বলেন, পেঁচান এবং ছোট্ট একটা কথাকে বারবার একইভাবে রিপিট করেন। ঠিক আছে? সো এই বিষয়গুলো এইভাবে করলে আপনি কখনোই রাইটিংয়ে কিন্তু ভালো স্কোর করতে পারবেন না। আর ভোকাবুলারি নিয়ে একটু বলি, দেখেন যে চটের বস্তায় সিল্কের জোড়াতালি দেখেছেন কোনো দিন? আপনারা কিন্তু সেটাই করেন, মানে এমন এমন ভোকাবুলারি শিখেন যেগুলো আসলে রিলেটেড না, সেগুলো আপনারা অ্যাপ্লাই করে দেন। আসলে ভোকাবুলারি যে অ্যাডভান্স ব্যবহার করলেই আপনার মার্ক উঠে যাবে, মানে ভোকাবুলারিতে আছে 25% আছে, আমি জানি, এটা আপনারাও জানেন। এখন তাই বলে কি আসলে আমি ইচ্ছা মতো ভোকাবুলারি শিখে ইচ্ছাভাবে ইচ্ছা মতো ঢুকাই দিব? তাহলে তো ভাই হবে না। তো এইসব খাতা দেখলে মানে এক্সামিনার বলবে মনে মনে যে তোর এই নাটক আমি অনেক দেখছি, আসল কথায় আয় রে ভাই। এই যে এই বিষয়গুলো আপনাদের বন্ধ করতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন আপনারা তো আসলে কোনোভাবেই কোনো দিনও তো আসলে ইংলিশ নিয়ে ওভাবে লেখালেখি করেন নাই, পড়েন নাই, কেউ আপনাকে শেখাইতেও পারে নাই। আপনি যা পড়ছেন, যতটুকু পড়ছেন, এখন এক্সাম দিতে বসবে মানে বসে এখন ফাইসা গেছেন, এখন ধরাটা খাইছেন, বুঝছেন? তো এখন আপনাকে কি করতে হবে, আপনি যেই ইসে আটকে গেছেন, মাইনকার চিপায় যে আটকে গেছেন, এখান থেকে বাইরে হতে হবে, ঠিক আছে? তো আপনি কি করবেন, আমি যেইভাবে দেখাচ্ছি আপনি শুধুমাত্র আমার এই ভিডিওটা ফলো করেন, যেভাবে দেখাচ্ছি এভাবে ফলো করেন, ইনশাল্লাহ। মানে আমি আপনাকে কোনো কিছু গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু এই ভিডিও দেখলে আপনি 7.5 পাবেন নিশ্চিত, এটা আপনি শিওর থাকেন। আমি রিডিং এর কথা জানি না, লিসেনিং এর কথা জানি না, স্পিকিং এর কথা জানি না, আমি রাইটিং জানি। রাইটিং এর ক্লাস আমি আজকে দিচ্ছি, যারা দেখবেন সম্পূর্ণ ভিডিও তারা অবশ্যই অবশ্যই শিওর থাকেন যে আপনি 7.5 পেয়ে মানে যাচ্ছেন, মানে পেয়ে যাচ্ছেন আপনি। কারণ আপনি যতই দুর্বল হন না কেন, আমি যেভাবে শেখাবো বা যেই ফর্মুলাটা দেখাবো, আপনার মনে হবে যে এর আগে এই ভিডিওটা কোথায় ছিল। তো আপনাদের জন্য আসলে ভিডিও বানাই, আপনারা মানে অনেক দিন পরে আসলে রাইটিং নিয়ে কথা বলছি। আপনারা অবশ্যই একটু লাইক দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে রেগুলার ভিডিও আসলে পাবেন না। সো এখনই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে রাখবেন, ঠিক আছে? সো রাইটিং টাস্ক 2 নিয়ে আমি একটু কথা বলি, কারণ এসে লিখতে গেলে বা এসের ধরন কি বা কীভাবে লিখতে হবে, মেইন যে বিষয়গুলো আপনাকে জানতে হবে যে কিভাবে একটা এসে ডেভেলপ করতে হয়, ঠিক আছে? তো রাইটিং টাস্ক 2 এর যেই 4টা বিষয় আপনাকে জানতেই হবে সেটা একটু আগে দেখাই। একটা হলো এসে টাইপ, যেটা আপনাকে জানতে হবে। এসে টাইপ কি কি? আপনার প্রবলেম কজেস অ্যান্ড সলিউশন, এই টাইপের কোয়েশ্চেন আপনার আসতে পারে। আপনার আসতে পারে এগ্রি ডিসএগ্রি টাইপের কোয়েশ্চেন। আপনার আসতে পারে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, সুবিধা এবং অসুবিধা, এবং ডিসকাস বোথ ভিউ, মানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এই 4টা বিষয় আপনাকে জানতেই হবে যদি আপনার রাইটিংয়ে ভালো করতে হয়, রাইটিংটা শুরুতে ভালো মার্কস পেতে হয়, আপনাকে এই 4টা টাইপের এসে পড়তে হবে। আজকে আমি দেখাবো সবচেয়ে সহজ ফর্মুলা, কিভাবে আসলে আপনি খুবই দুর্বল হওয়া সত্ত্বেও আপনি জানেন না যে কীভাবে গ্রামার সঠিকভাবে লিখতে হয়, আপনার মানে গাদা গাদা ভোকাবুলারি আপনার শেখা নেই, কীভাবে কোথায় লিঙ্কিং ওয়ার্ড ইউজ করব, বা কোন ফলো স্ট্রাকচারে আমি লিখবো, কিভাবে ফিনিশিং দিব, কিভাবে স্টার্টিং করব, সব বিষয়গুলো অল প্যাকেজে পাচ্ছেন। সো দেখেন যে আমি আজকে দেখাবো প্রবলেম কজ অ্যান্ড সলিউশন, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কমন টাইপের কোয়েশ্চেন, এবং এটা কিন্তু খুব বেশি আসতেছে এক্সামে, কিন্তু খুব বেশি আসতেছে প্রবলেম কজ অ্যান্ড সলিউশন। সো অবশ্যই আপনারা দেখেন, যারা জানেন না শিখে নেন। এবং আমি প্রত্যেকটা যেই কথাগুলো আমার মনে হয় যে রেকর্ড করা দরকার অথবা নোট করে রাখার কথা, সো আপনি নোট করে ফেলেন, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখেন মনোযোগ দিয়ে। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখে নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? এই যে গাদা গাদা কোচিং সেন্টারে যাওয়ার দরকার নাই, ঘরে যদি হাতের কাছে যদি সব কিছু পান, তাহলে এই কোচিং সেন্টার বাদ দেন, নিজে নিজেই প্রিপারেশন নেওয়া যায়। আর যারা খুব দুর্বল, সেই ক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে একটা কোর্স নিব কি নিব না, ঠিক আছে? কিন্তু যারা আসলে একটু বুঝেন তারা বাসায় বসে নিতে পারেন। দেখেন, তাহলে আমি প্রথম থেকে শুরু করছি, সম্পূর্ণ ক্লাসটি আসলে মনোযোগ দিয়ে করবেন। দেখেন, সো আমরা যেটা করব যে প্রবলেম কজ সলিউশনের একটা ফরম্যাট ইউজ করব। ফরম্যাট বলতে তো বুঝেন যে একটা ছাঁচ। সাপোজ মনে করেন যে আপনি পিঠা বানাবেন, আপনি পিঠার আকার যেইভাবে যেই ছাঁচে দিবেন সেটা কিন্তু সেইভাবেই হবে। আপনি একটা কেক বানাবেন, কেক কি রাউন্ড করবেন না স্কোয়ার করবেন? তাহলে মোল্ডটা আপনার বা ছাঁচটা ওইরকম তৈরি করতে হবে না, বলেন? তো আপনি একটা মনে করেন যে জাস্ট আপনার আইডিয়াটা শুধু ঢেলে দিবেন,
আপনার আইডিয়াটা শুধু ঢেলে দিবেন, এই ছাঁচে কিন্তু তৈরি হয়ে যাবে। কোথাও কোনো ভুল ধরতে পারবে না, আপনার বাক্য সঠিক হবে, গ্রামারলি বা কোথায় কিভাবে দিলে নাম্বারগুলো বৃদ্ধি পায় সেগুলো কিন্তু অটোমেটিক এখানে দেওয়া আছে। আর বড় বড় সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু লেখার আলাদা করে কোনো প্রয়োজন নেই, এখানে অলরেডি দেওয়া আছে এবং প্রমাণিত। আমার স্টুডেন্টসরা কিন্তু এগুলো ব্যবহার করে 6.5-এর উপরে, মানে 7 এরকম কিন্তু আসতেছে। তো 7.5ও কিন্তু চলে আসতে পারে যদি আপনি আইডিয়াগুলো খুব ভালো বা অ্যাডভান্স লেভেলের দেন, ঠিক আছে, ইউনিক কিছু আইডিয়া দেন। তো দেখেন আমি শেখাচ্ছি যে ইন্ট্রোডাকশন সর্বপ্রথম আপনি দিবেন যে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি করবেন দেখেন, ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার কিছুই করা লাগবে না। ইন্ট্রোডাকশন আপনার কিছুই করা লাগবে না, শুধু দেখেন যে ইট হ্যাজ বিন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড দ্যাট দ্য প্রবলেম অফ ড্যাশ ইজ এসকেলেটিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। তাহলে এই যে প্রবলেম কা সলিউশন আসলে আপনি এই ইয়েটা ফলো করবেন, এই ফরম্যাটটা ফলো করবেন। তাহলে এখানে আপনার কাজ কি? এখানে কাজ হচ্ছে আপনার, তো যেই বিষয়টা আপনাকে করতে হবে, মানে এইখানে আসলে আপনাকে কিছুই করা লাগতেছে না, মানে এখানে সব কিছুই দেওয়া আছে, আপনি শুধুমাত্র এই ড্যাশটুকু পূরণ করবেন। এই ড্যাশে শুধু আপনার যেই সাবজেক্টটা আছে সেটা আপনাকে বসাতে হবে। বিভিন্ন বিষয় আপনার আসতে পারে, ইন্টারন্যাশনাল কোনো প্রবলেম নিয়ে কথা বলতে পারে, হতে পারে এটা আপনার ট্রাফিক জ্যাম, হতে পারে হচ্ছে গ্লোবাল কোনো একটা সমস্যা, বা আপনার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা ডিফরেস্টেশন, অথবা আপনার চাইল্ড অ্যাবিউজ, অথবা যে কোনো একটা সমস্যা, লোডশেডিং, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আছে, যে কোনো একটা টপিক আপনাকে সিলেক্ট করতে হবে বা আপনাকে দিবে, সেই টপিকটার মেইন আইটেমটা নিয়ে আপনাকে এখানে প্যারাফ্রেজ করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আপনি বলবেন যে ইট হ্যাজ বিন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড দ্যাট দ্য প্রবলেম অফ, কিসের প্রবলেম, সেই প্রবলেমটা কি, সেই প্রবলেমটা তো আপনাকে প্রশ্নটা দিয়েই রেখেছে। তাহলে ওইখান থেকে ওই আইডিয়াটা নিয়ে একটা রিফ্রেশ করে এখানে লিখবেন শর্ট করে। তারপরে ইজ স্ক্ল্যাটিং মানে বৃদ্ধি পাচ্ছে, অ্যাট অ্যান অ্যালার্মিং রেট খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তারপরে দ্য প্রবলেম ইজ ব্রিঙ্গিং এ স্টেট ডিপ্রেশন অ্যামং দ্য ম্যাসেস, মানুষের মধ্যে, অ্যান্ড ইকোনমি টু, মানে অর্থনীতির ভেতরেও। There are plethora of reason of the same and its possible solutions can be suggested to which are discussed as follows. মানে কি এখানে অনেকগুলো একগাদা রিজন দেখানো যাচ্ছে, এবং সম্ভাব্য কিছু সলিউশন কি মানে পরামর্শ দেওয়া হবে নিচে, বা এই আলোচনা নিচে করা হলো, ঠিক আছে। তো সমস্ত আলোচনা নিচে করা হলো, ইন্ট্রোডাকশনে আপনি সবকিছু বুঝিয়ে দিলেন। তাহলে এক্সামিনারকে যখন আপনি সম্পূর্ণটা বিষয় বুঝিয়ে দিবেন যে আপনি কি করতে যাচ্ছেন এই এসেতে, তাহলে কিন্তু সে স্যাটিসফাইড হবে। সো খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন কিন্তু এখানে তৈরি করা আছে, আপনারা জাস্ট মুখস্থ করবেন আর এক্সামে গিয়ে লিখে দিয়ে আসবেন, আর কোনো কাজ নাই। মানে আপনি দেখে দেখে লিখছেন, মানে কোনো কিছুই আসলে আপনার দেখেন, আপনি শুধু টাইপিং করবেন, ঠিক আছে। এখানে 40 মিনিট, এখন এটা যদি আপনার মুখস্থ থাকে মাত্র আপনি 25 মিনিটে লেখা শেষ আপনার। আর বাদ বাকি যত টাইম আছে আপনি সেকশন 1-এ দেন বা রাইটিং টাস্ক 1-এ দেন, ঠিক আছে। সো রাইটিং টাস্ক 2-তে বেশি মার্কস, আপনি এটা আগে লিখে ফেলবেন। রাইটিং টাস্ক 2 আপনি আগে দিবেন, তারপর রাইটিং টাস্ক 1 দিবেন, কারণ আপনি রাইটিং টাস্ক 2-র ফরম্যাটগুলো আপনার মাথায় আছে, আপনি দেখে দেখে লিখতে পারছেন। শুধুমাত্র এই ড্যাশটা আপনাকে পূরণ করা শিখতে হবে, এটাই বাসায় আপনার কাজ, এটাই আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, যদি এরপরে আসে, আমরা ইন্ট্রোডাকশন খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করেছি, এখন বডি প্যারা 1 আমাকে কমপ্লিট করতে হবে। এখন দেখেন এক্সামে কিন্তু এগুলো লেখা যাবে না, এই যে ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1 এগুলো লেখা যাবে না, আপনাকে শুধু এগুলো লিখতে হবে। সো বডি প্যারা 1টা দেখেন, যে বলা হচ্ছে ইন রিগার্ডস টু দ্য প্রবলেম দ্য মেজর রিজন হুইচ ক্যান বি স্টেটেড ইজ। তাহলে এখানে আপনাকে বর্ণনা করতে হবে, ঠিক আছে। আপনি কি করলেন, বডি প্যারা 1-এ আপনাকে শুধু দেখাতে হবে প্রবলেম, যেই প্রবলেমটা আছে তার কারণগুলো দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা কারণ দিবেন, এখানে একটা কারণ দিবেন, আর এইখানে সরি, এখানে একটা কারণ দিবেন এবং এটার একটা ব্যাখ্যা করবেন। আর অ্যানাদার প্রবলেমেটিক কজ ইজ, আর একটা কারণ দিবেন, আর একটা ব্যাখ্যা করবেন বা উদাহরণ দিবেন। তাহলে একটা কারণ একটা উদাহরণ, একটা কারণ একটা উদাহরণ, এভাবে আপনি দুইটা কারণ দুইটা উদাহরণ আপনি এখানে দিলেন। আপনার বডি প্যারা 1-এ ক্লিয়ার করতে হবে যে এইটার পেছনে কারণটা কি, কেন এই প্রবলেমটা সৃষ্টি হচ্ছে, এটা আপনাকে এখানে বলতে হবে। বডি প্যারা 2-তে কি করবেন, এখানে আপনাকে বলতে হবে সিইং দ্য প্রবলেম উইথ এ ব্রাইটার মাইন্ড মেনি সলিউশন ক্যান বি হেল্পফুল টু ক্রাফট দিস মিনাস ওয়ান ইফ দ্য সলিউশন ইজ। তাহলে এখানে প্রথম সলিউশনটা আপনি বলবেন, যে প্রবলেমটা নিয়ে কথা বলা হচ্ছে এটা তো আপনি ইন্ট্রোডাকশনে বলেই দিয়েছেন, তাহলে এখানে যখন ক্লিয়ার করে দিলেন এক্সামিনার কিন্তু হ্যাপি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এরপরে যেটা আপনি বলতেছেন, কারণগুলো বলতেছেন কেন, এবং এখন সলিউশন দেখাচ্ছেন যে একটা সলিউশন এটা, আর সেকেন্ডলি আর একটা সলিউশন দেখাবেন, লাস্টলি আর একটা সলিউশন দেখাবেন। এরপরে কি আছে,
এরপরে হচ্ছে হলো আপনার কনক্লুশন। তো কনক্লুশনে হচ্ছে যেই বিষয় যেভাবে আছে, যেভাবে এখানে আছে সেভাবে লিখে দিবেন, এখানে কোনো এক্সট্রা কিছু লিখবেন না, আপনি অ্যাডও করবেন না, ঠিক আছে? সো এখানে টু কনক্লুড সলভিং এ গ্লোবাল ইস্যু ইজ নট ইজি বাট উইথ দ্য জয়েন্ট এফোর্ট, এমন ভাবে লেখা আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গে কিন্তু এটা খাপ খাবে। সো আপনি নিশ্চিন্তে এটা লিখতে পারেন। সো ইন্ট্রোডাকশন কনক্লুশনে কোনো কিছু কাজই নাই, শুধু ইন্ট্রোডাকশন এতটুকু কাজ, বডি প্যারা 1-2 তে একটু আপনার আইডিয়াগুলো জেনারেট করতে হবে, এটাই কাজ। তো আমি একটা কোয়েশ্চেন নিয়ে রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে এটা আপনারা ডেভেলপ করতে পারেন। তাহলে কোয়েশ্চেনটা ভালো করে পড়বেন। দেখেন কোয়েশ্চেনটাতে কি লেখা আছে যে নাওয়াডেজ ট্রাফিক জ্যাম ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ দ্য সিটি লাইফ, হোয়াট আর দ্য মেইন প্রবলেম কজেস অ্যান্ড অফ দিস অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান বি সাজেস্টেড। তাহলে এখনকার দিনে ট্রাফিক জ্যামটা সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে? সো এর কারণ কি, এর প্রধান কারণগুলো কি কি, এবং হোয়াট সলিউশন ক্যান বি সাজেস্টেড, এবং কি সমাধান আসলে দেওয়া যায় বা সাজেস্ট করা যায়। তাহলে আপনি এখানে কি করবেন, এটা তো আপনার মুখস্থ আছেই অলরেডি। তাহলে এই যে গ্রিন কালার যেগুলো, এগুলো আপনার মাথায় অলরেডি মুখস্থ আছে, কারণ ইন্ট্রোডাকশন আমরা একটু আগে দেখেছি। তো ইন্ট্রোডাকশনে কি দেখেছিলাম আমরা, ইট হ্যাজ বিন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড দ্য প্রবলেম অফ ড্যাশ। তাহলে এখানে কি আছে, আমরা লিখবো যে ইট হ্যাজ বিন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড দ্যাট দ্য প্রবলেম অফ ট্রাফিক কনজেশন ইন দ্য সিটি লাইফ। তাহলে ট্রাফিক প্রবলেম বা ট্রাফিক জ্যাম, এটাকে আপনি কনজেশন বলতে পারেন, ঠিক আছে? একটু চেঞ্জ করে দিবেন, মানে একটু প্যারাফ্রেজ করতে হবে, অথবা ট্রাফিক জ্যাম লিখলেও সমস্যা নেই, কিন্তু একটু ঘুরিয়ে লিখলে ভালো হয়। তাহলে ট্রাফিক কনজেশন ইন দ্য সিটি লাইফ, এরপরে যা আছে তাই, ইজ এসক্যালেটিং অ্যান্ড অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, দ্য প্রবলেম ইজ ব্রিংিং এ স্টেট ডিপ্রেশন অ্যামং দ্য মেসেস অ্যান্ড এফেক্টিং দ্য ইকোনমি টু, there are a plethora of reasons for this same and the possible solution can be suggested too, which are discussed as follows। এভাবে আপনি লিখতে পারেন, ঠিক আছে? তাহলে ইন্ট্রোডাকশন নিয়ে আপনার আর কোনো সমস্যা নাই, এখানে যে কোনো টাইপ আসুক না কেন আপনি এখানে লিখে ফেলতে পারছেন, শুধুমাত্র এখানে একটু প্যারাফ্রেজ করে লিখতে হবে, এতটুকুই। দেখেন এর চেয়ে সহজ ভাবে আর হয় না, মানে এটা আপনি ধরে বেঁধে দেখে দেখে লিখে আসতেছেন, এরকম এরকম ব্যাপার। তাহলে এর চেয়ে সহজ কি আর হয়? আপনি আপনি বলে ধরে নিচ্ছে আপনি ইন্টার পাস, ইন্টারের পরে আপনি আর পড়েন নাই, তারপরেও তো আপনি খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারছেন। আর যাদের অনেক গ্যাপ, তারা শুধু একটু মুখস্থ করে ফেললেই কিন্তু এটা আপনার একদম সহজ হয়ে যাচ্ছে। আমি মানে এর চেয়ে সহজ আর দেখছি না, ঠিক আছে? আপনি এটা জাস্ট প্র্যাকটিস করবেন একবার দুইবার, তাহলেই হবে। এরপর দেখেন বডি প্যারা 1, বডি প্যারা 1 এ যেটা আমরা করতে পারি যে যেভাবে লেখা আছে সেভাবেই আমরা করব, যে ইন রিগার্ডস টু দ্য প্রবলেম দ্য মেজর রিজন হুইচ ক্যান বি স্টেটেড ইজ। তাহলে দেখেন যে ট্রাফিক জ্যামের যে প্রবলেমগুলোর কারণগুলো কি কি হতে পারে বলেন তো? সেই কারণের একটা কারণ আমি এখানে দিব, দ্য র্যাপিড ইনক্রিজ দ্য নাম্বার অফ প্রাইভেট ভেহিকেল অন দ্য রোডস। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রাইভেট ভেহিকেল বৃদ্ধির কারণে কিন্তু জ্যামটা সৃষ্টি হচ্ছে। র্যাপিড ইনক্রিজ মানে খুব দ্রুত গতিতে এই প্রাইভেট ভেহিকেলগুলো রোডে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা একটা খুব সুন্দর একটা রিজন, কারণ গাড়ির ফলে কিন্তু জ্যামটা সৃষ্টি হয়। তাহলে গাড়ি গাড়ি বৃদ্ধি পাচ্ছে, এটা হলো আমরা মেইন সমস্যাটা ধরেছি যে মেজর রিজন। তাহলে ইন সাপোর্ট অফ দিস রিজন এ ফ্যাক্ট নন ইজ, তাহলে এখানে আপনাকে বলতে হবে, এখানে আপনাকে ব্যাখ্যা করতে হবে বা উদাহরণ দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি বললেন যে ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে, এখন এটার একটা আমরা উদাহরণ দিচ্ছি কিভাবে, যে দ্যাট দ্য আরবান পপুলেশন আর গ্রোয়িং ফাস্টার দ্যান দ্য ক্যাপাসিটি অফ এক্সিস্টিং রোড নেটওয়ার্কস। তাহলে আরবানের পপুলেশন বা জনসংখ্যা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই রোডের তুলনায়, রোড নেটওয়ার্কের তুলনায়, যার কারণে কিন্তু এই গাড়িগুলো বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো একটার সঙ্গে একটা রিলেটেড হতে হবে, আপনি মানে আন্দাজে দিয়ে দিলেন এরকম হবে না, আপনার রিলেটেড হতে হবে যে মানুষের ফলে কিন্তু গাড়িগুলো বৃদ্ধি পাচ্ছে, তাই না? মানুষের জন্য, যাতায়াতের জন্য। আচ্ছা, এরপরে কি আছে, অ্যানাদার প্রবলেমেটিক কজ ইজ দ্য ল্যাক অফ এফিশিয়েন্ট পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম। তাহলে আরেকটা কারণ আপনি কি বললেন, যে পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমের যে এফিশিয়েন্ট যে ক্ষমতাটা সেটার ঘাটতি আছে, ঠিক আছে? সো এর একটা উদাহরণ দিব আমরা, ফর ইনস্ট্যান্স when buses or trains are overcrowded or unavailable, people prefer using their own car and motorcycle, which further worsen traffic congestion। ট্রাফিক জ্যামকে আমরা কনজেশন বলতেছি বারবার, যাই হোক। এখন দেখেন এইখানে আপনি বলতে পারেন যে ন্যারো রোড, ন্যারো রোডের ফলে চাপা রাস্তার ফলে আসলে গাড়িগুলো যাতায়াত করতে পারে না, অথবা বলতে পারেন ট্রাফিক সিস্টেমটা খুব লো বা ট্রাফিক সিস্টেমটা খুব ভালো না, অথবা বলতে পারেন যে আনডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার,
বা অবকাঠামোর অনুন্নয়ন, ঠিক আছে, এই বিষয়গুলো ধরতে পারেন। অথবা পাবলিক সচেতন না বা অ্যাওয়ারনেস খুব কম, ঠিক আছে, এই বিষয়গুলো আপনি তুলে, মানে যেই কারণে আসুক না কেন আপনাকে এটা লিখতে হবে। দুইটা কারণ আপনাকে দেখাতেই হবে এবং দুইটার উদাহরণও দিতে হবে আপনাকে। তাহলে আমরা একটা কারণ দিলাম, একটা উদাহরণ, আবার একটা কারণ দিলাম আর একটা উদাহরণ দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, বডি প্যারা ওয়ানটা ডেভেলপ করব। তো এইখানে একটু আপনার কাজ আছে, তাছাড়া আর কোনো কাজ নাই। এরপরে কি আছে, বডি প্যারা টুতে যদি আমরা আসি, সিইং দ্য প্রবলেম উইথ এ ব্রাইটার মাইন্ড, মেনি সলিউশন ক্যান বি হেল্পফুল টু। দেখেন এখন মেনি সলিউশন আসতে পারে, এখন এর ভেতর তো আপনার তিনটা সলিউশন আপনি দেখাবেন। তাহলে আমি দুইটা কারণ দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি আর তিনটা সলিউশন দেখাচ্ছি। এখন আপনি যেই কারণ দেখিয়েছেন এইটারই আপনি সলিউশন দিতে পারেন, অথবা আপনি ভিন্ন কোনো সলিউশন দিতে পারেন, অসুবিধা নেই। তাহলে আমরা একটা বলেছি যে র্যাপিড ইনক্রিজ দ্য নাম্বার অফ প্রাইভেট ভেহিকেল। তাহলে খুব দ্রুতগতিতে কি হচ্ছে, প্রাইভেট ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। সো সেটা আমরা এইভাবে বলতে পারি যে ওয়ান অফ দ্য সলিউশন ইজ ইমপ্রুভিং অ্যান্ড এক্সপ্যান্ডিং পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস so that the people are encouraged to use them instead of private vehicle। তাহলে প্রাইভেট ভেহিকেলের পরিবর্তে আমরা পাবলিক ট্রান্সপোর্টেশনের বিষয়টাকে ফ্যাসিলিটেট কি করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি, যাতে করে মানুষ আরো আগ্রহ হয় এগুলো ব্যবহার করার জন্য, ঠিক আছে। বা এখানে খুব সুযোগ সুবিধা আনতে হবে, পাবলিক ট্রান্সপোর্টের উপরে অনেক সুযোগ সুবিধা, বাড়তি সুযোগ সুবিধা সুবিধা দিতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু মানে প্রাইভেট ভেহিকেল গুলো কমে আসবে, এটা আমাদের মনে হচ্ছে। অথবা আমরা বলতে পারি প্রাইভেট ভেহিকেল কমানোর জন্য অতিরিক্ত ট্যাক্স আরোপ করা, যাতে করে একটা ব্যক্তি একাধিক গাড়ি ক্রয় না করতে পারে, ঠিক আছে, এটা আপনি বলতে পারেন। মানে আপনার আইডিয়াতে যেটা আসবে সেটাই আপনি লেখেন, সমস্যা নাই। সেকেন্ডলি দেখেন যে দ্য গভর্নমেন্ট শুড ডেভেলপ বেটার রোড ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং ওয়াইডার রোডস, ফ্লাইওভার্স অ্যান্ড ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে কি কি বলতেছি আমরা, মানে গভর্নমেন্টের মাথায় আনা উচিত বা ডেভেলপ করা উচিত খুব সুন্দর প্রশস্ত রাস্তা, ফ্লাইওভার তৈরি করা, অথবা আমরা কি বলতেছি যে এখানে যে ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে মানে যেই যেই কারণগুলো আমরা দেখাচ্ছি এগুলো করলে কিন্তু ট্রাফিক জ্যাম কমে আসবে, সেটাই আমরা বলছি, ঠিক আছে। লাস্টলি লাস্টলি কি বলবো, যে স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ ট্রাফিক রুলস অ্যান্ড প্রমোশন অফ কারপুলিং, সাইকেলিং অ্যান্ড রিমোট ওয়ার্কিং ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস দ্য নাম্বার অফ ভেহিকেলস অন দ্য রোডস। লাস্টলি আমরা যেটা বললাম যে আমরা যদি ঘরে বসে অনেকে কাজ করি, অনলাইনে রিমোট ওয়ার্কিং করি, তাহলে কিন্তু অনেক সময় বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, তাই না? বা সাইকেলিং যদি ব্যবহার করি বা কার্পুলিং প্রমোশন করি, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় বাইরে যাওয়ার দরকার হয় না, তখন আমরা কি করতে পারি, যে রোডে একটু চাপটা কম পড়বে। অথবা আপনি বলতে পারেন যে মেট্রো রেলের ব্যবস্থা করা বা আন্ডারপাসের ব্যবস্থা করা, অথবা ট্রাফিক সিস্টেমকে আরো উন্নয়ন করা, সে এই বিষয়গুলো ধরতেই পারেন। মানে যেই আইডিয়াগুলো আসুক না কেন আপনি বলবেন। এবং পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা এবং ফুটপাত ব্যবহার আহ, করা, ঠিক আছে, অযথা বা যত্রতত্র রাস্তা ঘাট পারাপার না হওয়া, বা যারা ট্রাফিক আইন ভাঙবে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা, মানে বিভিন্ন বিষয় এই আইডিয়াগুলো ভাববেন, দেখবেন যে অটোমেটিকলি আপনারা এটা ডেভেলপ মানে করে ফেলতে পারছেন। খুব সিম্পলি লেখেন, সমস্যা নাই। কিন্তু বাদ বাকি যে বিষয়গুলো এখানে দেওয়া আছে সেই বিষয়গুলো আপনাকে নাম্বারটা ইনক্রিজ করার জন্য সাহায্য করবে, ঠিক আছে, এবং আপনার একটা ফ্লোনেস ধরার জন্য খুব এটা খুব সাহায্য করবে আপনাকে, যাতে আপনি ডিস্ট্র্যাক্ট না হয়ে যান, আপনি সঠিক পথে থাকেন এবং সুন্দরভাবে একটা এসে আপনি ডেভেলপ করে আসেন। কনক্লুশনে আমি কি বলবো বলেন, দেখেন, যেটা আপনার মুখস্থ সেটাই আপনি বলে দেন, যে টু কনক্লুড সলভিং এ গ্লোবাল ইস্যু ইজ নট ইজি, বাট উইথ দ্য জয়েন্ট এফোর্টস অফ দ্য পিপল control can be taken over the problem with the aforementioned suggested measures. I believe that everyone should come forward and mitigate this problem। তাহলে প্রবলেমটা সলিউশন হয়ে গেল, কনক্লুশনে আপনি শেষ করে দিলেন। ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশনে কোনো সমস্যা নাই, ইন্ট্রোডাকশন কনক্লুশনে কোনো সমস্যা নাই, বডি প্যারা 1-2 তে একটু কাজ আছে। সো এগুলো যদি একবার দেখা যায় দেখবেন যে একদম সহজ, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন নিয়ে নিয়ে এখন এই ফরম্যাট দিয়ে আপনি প্র্যাকটিস করে কিন্তু এক্সামে বসে পড়তে পারেন, ঠিক আছে। তো যদি দেখেন এই পর্যায়েও যদি এসে আপনি দেখেন ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক তো দিবেনই, একটা কমেন্টস করবেন, ঠিক আছে, যাতে করে আমি আপনাকে চিনতে পারি, আপনার সঙ্গে আমার একটা বন্ডিং তৈরি হোক। আপনার যে কোনো সমস্যা আপনি আমাকে এই ইউটিউবে বলেন, আমি সেটা নিয়েই আপনার ভিডিও তৈরি করে দিব। আর যারা খুবই খুবই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, একবারেই মানে মনে হচ্ছে বা হতাশ, বা 2-3 বার এক্সাম দিয়েও ভালো রেজাল্ট আসছে না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার কোর্স ডিটেলসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
সো কখনোই হতাশ হবেন না, দেখবেন যে পরিশ্রম করলেই এবং শর্টকাট লাইন, আপনি সবসময় শর্টকাট লাইনেই চলার চেষ্টা করবেন। না হলে এটা কিন্তু আসলে লিমিটেড সেক্টর। আপনি মনে করতেছেন যে এটিগুলো শেষ নাই, রাইটিং এর শেষ নাই, আপনাকে 1000 স্যাম্পল অ্যান্সার পড়তে বলবে অনেক টিচার। এগুলো পড়ে তো আপনি আসলে মাথায়, কারণ আপনি এখন সেই স্টুডেন্ট না, আপনি তো এখন ঢুকে গেছেন জব সেক্টরে। আপনি তো একজন হাউস ওয়াইফ, আপনার তো বাচ্চা কাচ্চা ছোট, আপনাকে বাচ্চা সামলাইতে হয়। আপনি তারপরে বাইরের দেশের একটা চিন্তা আছে, প্যারা আছে। এত চিন্তা নিয়ে আসলে কাজ করা যায় না। এই জন্য দায়িত্বগুলো যদি না নিতে পারেন, আমাকে দিয়ে দিবেন। আমি যেভাবে গাইড করবো সেভাবে চলবেন। ইনশাল্লাহ আপনার মানে একটুও প্রবলেম থাকবে না। ঠিক আছে? কোনো গ্যাপ থাকবে না। সো আর আমি বারবার বলবো যে আমার ভিডিও যদি রেগুলার পেতে চান, তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। না হলে আমি আসলে আপনাদের জন্য এইসব ভিডিও আর তৈরি করব না। ঠিক আছে? কারণ এটার জন্যই আমি করি। আপনারা ভালোবাসা দেন, এটার জন্য আমার ভিডিও তৈরি করা। ঠিক আছে? অবশ্যই একটা থামস আপ করে দেন, সাবস্ক্রাইব করেন। আর আমার ভিডিওর আশায় বসে থাকেন। ইনশাল্লাহ যে যেই সমস্যাগুলো আছে আমাকে ইউটিউবে জানাবেন। সো রাইটিং টেস্ট 2 নিয়ে আসলে আশা করি আপনাদের এই প্রবলেম বা সলিউশন টাইপের কোয়েশ্চেনটা আমি দূর করতে পেরেছি। সো আপনারা দেখেন, এরকমই আসলে আপনার প্রত্যেকটা ভিডিও দেখেন, সবচেয়ে সহজ মনে হবে। কারোর ভাষা না বুঝেন, আপনি আমার ভাষা বুঝতে পারবেন। আপনি দেখেন আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, আমার আগের ভিডিও দেখেন, সমস্যা নাই। দেখবেন যে আপনার ভেতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আমি সেইভাবেই আপনাকে গাইড করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।